দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, আছেন লেখক সাংবাদিক জনাব মুস্তফা কামাল। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আছে যে দুটি সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ করা বাকি ছিল, মানে রিপোর্ট জমা দেওয়ার বাকি ছিল, তারা আজকে জমা দিয়েছেন। এই নিয়ে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এই যেই সংস্কারের প্রস্তাবগুলো এসছে সে প্রস্তাবগুলো আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে। সেই সাথে বলেছেন যারা এই কাজটি করেছেন তারা একটি ঐতিহাসিক কাজ করেছেন, যেটা হয়তো মানে জাতির কাছে জাতি হয়তো মনে রাখবে ইত্যাদি ইত্যাদি। শুনতে চাই এই সংস্কার কমিশনের বিষয়ে আপনার কাছ থেকে। ধন্যবাদ। এবারের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা মূর্ত হয়ে উঠেছিল যে রাষ্ট্রটা আর আগের মতো করে চলবে না, যেমন 18 সালের আন্দোলনে ছাত্ররা লিখেছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাস্তা মেরামতকে কেটে দিয়ে রাষ্ট্র মেরামত চলছে। ঠিক এবারও বিভিন্ন হোটেলে যে লেখা থাকতো এখানে রাজনৈতিক আলোচনা নিষেধ, ওরা কেটে দিয়ে লিখেছিল রাজনৈতিক আলোচনা জরুরি। তবে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে এবং রাজনৈতিকভাবে এই বিষয়টাকে ফয়সলা করতে হবে। তো তারই একটা প্রতিফলন ঘটেছিল আকাঙ্ক্ষার মধ্যে যে আমরা আগের মতো আর ফ্যাসিস্ট রেজিম দেখতে চাই না। কোনো একটা ব্যক্তি এককভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে না যদি অর্থনৈতিক পদ্ধতি এবং প্রশাসনিক সহযোগিতা সে না পায়। অর্থনৈতিক পদ্ধতিটা যদি হয় লুণ্ঠনমূলক পুঁজিবাদী, ফলে লুট করবার জন্য আর শোষণ করবার জন্য তার পরিপূরক একটা প্রশাসনিক কাঠামো লাগে। আর সেই প্রশাসনিক কাঠামো দিয়ে তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করে রাখতে চায়। ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখতে গেলে তার দুটো কাজ করতে হয়। একটা হলো যে বিরুদ্ধ মতকে সব উপায়ে দমন করতে হয়, আর একটা হলো নিজের পক্ষে কোনো না কোনোভাবে একটা জনমত তৈরি করতে হয়, যেটাকে খুব সফিস্টিকেটেড ভাষায় যদি বলা হয় যে ওই নোয়াম চমস্কি যেটা বলেছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, মানে সম্মতিটা উৎপাদন করা। মানে আমি যেটা চাই মানুষের মনের মধ্যে থেকে সেই চাওয়াটাকে বের করে আনার জন্য একটা সম্মতি উৎপাদন করা, ম্যানুফ্যাকচার করা। আর একটা হলো যে আমাকে ভোট না দিয়ে যাবি কোথায়, ভোট আমাকে দিতেই হবে, ভোট যেখানেই দাও আমার বাক্সেই পড়বে, এইরকম একটা ভোটের পদ্ধতি চালু করা। তো গত 3টা ইলেকশনে আমরা সেটাই দেখেছি যে নির্বাচন হোক বা না হোক, যিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচনী ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় ছিলেন, আর জনগণকে দমন করার জন্য নিপীড়নমূলক ব্যবস্থা চালিয়েছিলেন। তখন তাহলে দুটো বিষয় মাথায় এসেছিল, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান রাষ্ট্রের 3টা যদি ধরি, একটা হলো সংসদ, একটা বিচার বিভাগ, একটা প্রশাসন। সংসদ অকার্যকর, ব্যবসায়ীদের ক্লাব। বিচার বিভাগ জনগণের আস্থা হারিয়েছে, আর প্রশাসন একটা নিপীড়ক সংস্থায় পরিণত হয়েছে। তাহলে সংসদকে যদি আমি কার্যকর করতে চাই তাহলে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করা দরকার। বিচার বিভাগের প্রতি যদি আস্থা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে বিচার বিভাগের সংস্কার দরকার। আর প্রশাসনকেও যদি জনগণের প্রশাসনে রূপান্তরিত করতে হয় তাহলে সেখানেও সংস্কার দরকার। আমরা একটা খুব পপুলার কথা বলি যে প্রশাসনিক কর্মকর্তা, আসলে আমাদের সংবিধান অনুযায়ী বলা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী। তো ওনারা কর্মচারী থেকে কর্মকর্তা হয়ে গেলেন নিজেরাই। আর ইংরেজিতে একটা কথা আছে পাবলিক সার্ভেন্ট, সেটা তারা পাবলিককে আসলে সার্ভেন্ট বানিয়ে রাখতেন। তো এইটার আমরা একটা পাল্টে দিতে চেয়েছিলাম। আমরা দেখতে চাই এই সুপারিশে যা বলা হচ্ছে এটা একটা ঐতিহাসিক সুপারিশ। ঐতিহাসিক সুপারিশকে একদম বিদ্যমান বাস্তবতায় রূপান্তরিত করা যায় কিনা, ড্রিমকে রিয়ালিটিতে রূপান্তরিত করা যায় কিনা, এটাই হচ্ছে বড় কাজ। কারণ এই সুপারিশের মধ্যে কি আছে এটা খুব গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশটাকে কি গ্রহণ করা হবে, সেটা কি বাস্তবায়ন করা হবে। আবার সেই সুপারিশের মধ্যে কোন কোন জিনিসগুলোর উপর সুপারিশটা বেশি নজর দেওয়া হয়েছে। আচ্ছা ধরুন নতুন বিভাগ করাটা খুব গুরুত্বপূর্ণ, নাকি
কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। সংস্কারের কোন জায়গাটায় হাত দিতে হবে, যে আমরা পদগুলোকে যতটা না পদের ভারে ভারাক্রান্ত করে তুলেছি, ততটাই মানুষ কিন্তু পদপিষ্ট হচ্ছে। সেক্ষেত্রে গত কয়েকদিন আগে দেখেছেন না, উপদেষ্টারাও এখন 7.5 কোটি 8 কোটি টাকা দামের গাড়ি চড়ছেন। তা উপদেষ্টারা কি হঠাৎ করে এই গাড়ি আমদানি করেছেন, নাকি এই আমলারাই সেই আমদানিকৃত গাড়িতে উপদেষ্টাদেরকে চড়িয়ে বলছেন দেখুন ওরাও কিন্তু চড়ে, ফলে আসলে সবাই চড়ে? তা এখন আমাদের মতো দেশে একজন সচিবের জন্য 8 কোটি টাকা 7.5 কোটি টাকার গাড়ি কি খুব দরকার, এটা অথবা আদৌ দরকার কিনা? কিংবা একজন সচিব তো তার বাড়ি করতে চেয়েছিলেন 18 কোটি টাকা খরচ করে, সুইমিং পুল সহ। জনগণের প্রতিরোধের মুখটা দমন হয়েছে, বন্ধ হয়েছে। তো এই যে আমরা এখন উপজেলা পর্যায়ের ইউএনও পর্যন্ত আমরা 1 কোটি 34 লক্ষ টাকা দামের গাড়ির সুপারিশ দেখেছিলাম, এবং গাড়ি কেনাও হয়ে গিয়েছিল। কিংবা তাদেরকে কি পরিমাণ অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়, ফলে একটা অর্থনৈতিক সুবিধা, প্রশাসনিক কর্তৃত্ব, এটা তাদেরকে জনগণের সেবকের পরিবর্তে জনগণের উপর কর্তৃত্বকারী একটা কর্মকর্তায় রূপান্তরিত করেছিল। আমরা দেখতে চাই সুপারিশের মধ্যে প্রশাসন সংক্রান্ত সেই সুপারিশগুলো কতটুকু থাকে এবং সেটার বাস্তবায়নটা কী হতে পারে। আবার যদি বলি আমরা বিচার বিভাগটাকে কেমন দেখতে চাই, সেটা কি এইরকম হবে যে কর্তার ইচ্ছায় বিচারের রায় পরিবর্তিত হবে? ক্ষমতায় থাকলে সব মামলায় খালাস, ক্ষমতায় না থাকলে মামলায় না থাকলেও আসামি। এই প্রবণতা বন্ধ হবে কেমন করে? পুলিশ কিভাবে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের উপর নিপীড়ক হতে পারে? এর মধ্যে দুটো দিক, একটা প্রশাসনিক কর্তৃত্বের দিক, আর একটা হলো মাইন্ডসেট। মনে করে হাতে একটা লাঠি থাকলে আমি সব করতে পারি। তা পুলিশের হাতে লাঠি থাকা মানে পুলিশ জনগণের উপর নিপীড়ন চালাতে পারে। পুলিশের হাতে কলম দিয়ে মিথ্যা মামলা দিতে পারে, লাঠি দিয়ে মিথ্যা অভিযোগে, ভুল অভিযোগে তাকে রিমান্ডে পিটিয়ে হত্যা করতে পারে। তো এগুলো কিভাবে দূর হবে? আমরা মনে করি যে সংস্কারের অনেক বড় বড় কথা থাকবে, কিন্তু ছোট ছোট জিনিস যা জীবনকে বিপর্যস্ত করে দেয়, জনগণ সেগুলো একটু আগে দেখতে চায়। আর সবচেয়ে বড় যেটা দেখতে চায় যে এবারও ধরুন 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে, সেই বাজেটের টাকাগুলো কোথায় ব্যয় হবে, কার জন্য ব্যয় হবে, জনগণের কাছ থেকে তুলে আনা ট্যাক্সের টাকা জনগণের কাছে কতটুকু ব্যয় হবে। জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে, আমাদের অর্থ উপদেষ্টা বলছেন আমাদের বাণিজ্য আরও 3 মাস সময় লাগবে। আমরা কিন্তু 6 মাস ধরে অপেক্ষা করছি, আরও হয়তো অপেক্ষা করতে হবে। একবার নাকি একজনকে এরকম বেঁধে পিটাচ্ছিল, তার একজন বলছে কী ব্যাপার এতক্ষণ পিটাচ্ছে তারপরেও কিছু বলছিস না? বলে ভাই বাইন্দা পিটালে এরকমই হয়। এখন জনগণকে তো সবাই বেঁধেই পিটাচ্ছে, সে ক্ষমতায় থেকে হোক, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক। তো জনগণের হাত থেকে, জনগণের পিঠ থেকে এই পিটুনিটা কবে বন্ধ হবে, এইটাও আমরা একটু দেখতে চাই যে একজন দায়িত্বে যিনি আছেন তিনি তার দায়িত্ব ব্যাপারে কতটুকু সচেতন আছেন, আর দ্বিতীয়ত হচ্ছে তার কতটুকু জবাবদিহিতা আছে। গত 3টা নির্বাচন যে নির্বাচন কমিশনরা করেছেন, তারা সবাই তো বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেই নির্বাচন জনগণ বলল সুষ্ঠু হয়নি, নির্বাচন কমিশন যে সুষ্ঠু হয়েছে বলেছিলেন, তাদের কোনো কি জবাবদিহিতার মধ্যে তাদেরকে ফেলা হয়েছিল? অথবা ভবিষ্যতে যারা নির্বাচন কমিশন হয়ে আসবেন, আছেন এখনও যারা, তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায় থাকবে? ফলে আমরা মনে করি যে গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জবাবদিহিতা। সদিচ্ছা দিয়ে গণতন্ত্র চলে না, গণতন্ত্র চলে একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে। সেই জবাবদিহিতার পরিবেশটা আমরা দেখতে চাই। জি, ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক বিষয় আপনি সামনে এনেছেন এবং খুব জরুরি বিষয় দুটা। এর আগে 4টা কমিশনের রিপোর্ট আমরা দেখেছি, আজ আসলো 2টা। আজকের 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসন এবং বিচার। তো এখানে উল্লেখ করতে হয় আমাদের বিচার বিভাগও যেই পর্যায়ে গিয়েছিল, যেখানে স্বয়ং বিচারপতি, গুরুত্বপূর্ণ বিচারপতি হাইকোর্ট ডিভিশনের, অ্যাপিলেট ডিভিশনের, তিনিও বলেছিলেন যে আমি শপথবদ্ধ রাজনীতিক। অর্থাৎ একটা ড্যামকে আর একটা ভাব যে তিনিও রাজনীতি করতে পারবেন, শুধু পারবেনই না, করেছেনও। যার পরিণতি আমরা দেখেছি এবারের গণ আন্দোলনে, যে আমাদের স্বয়ং প্রধান বিচারপতিও পালিয়েছেন। শুধু বাংলাদেশে না, এটা বিশ্বে কিন্তু একটা রেকর্ড। আমাদের অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনিও পালিয়েছেন। পালানোর সময় আবার কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, টাকা পয়সা সহ, সেটা আবার ছাত্রদের হাতে ধরা পড়েছিল ট্রাকটা। ওই জায়গা থেকে আমাদের উত্তরণের বিষয় আছে। আবার প্রশাসনিক যে বিষয়টা, শব্দটাই প্রশাসন, ওখানে শাসন যুক্ত করা আছে। আর তারা শাসন করতে পছন্দ করেন, যে কারণে তাদের নামের সাথে শাসক,
প্রশাসক, এই শব্দগুলো তারা নিজেরা বাছাই করে নেন। যেটা খেয়াল করবার মতো বিষয় যে গত যে 3টা নির্বাচন 14, 18, 24, তো যিনি বা যারা বিনা ভোটে 153 জনকে পাশ করিয়ে দিতে পেরেছেন, অত্যন্ত ক্যাপাবল তারা। আবার তারা দিনের ভোট রাতে করতে পেরেছেন, আবার তারা আমি ডামি স্বামীতেও ভূমিকা রেখেছেন। তো দেখেন তারা কিন্তু ইনট্যাক্ট আছেন। অর্থাৎ আমি যদি বলতে চাই ওই সময়ের ডিসি সাহেবরা, ওই সময়ের এসপি সাহেবরা, টিওনো সাহেবরা, ওসি সাহেবরা নির্বাচনে তারা কিন্তু একটা মূল রোল প্লে করেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে তাদেরকে যে একটা আইনের আওতায় আনা, অন্তত জবাবদিহি করা, ওইরকম পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। তো এই সংস্কার কমিটির এক জায়গায় একটা বিষয় আছে যে জেলা প্রশাসকদের নামটা বদল করা। তো উনি হচ্ছেন ডেপুটি কমিশনার, যদি ডিসি সাহেবকে এইভাবে অ্যাব্রিভিয়েশন করি, অথবা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু ওখানে তিনি একটা বাংলা তর্জমা বের করে নিয়েছেন জেলা প্রশাসক। এটা কোত্থেকে আসলো? সেটা দীর্ঘদিন থেকে ডেপুটি কমিশনার বাংলা কি জেলা প্রশাসক? মোটে হয় না। আমাদের এখানে রতন ভাইয়ের মনে থাকার কথা, আমি ওই বিটটা করেছিলাম, প্রকৃতি নামে একটা সংগঠন ছিল, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক। তো তারা এই পয়েন্টগুলো খুব রেজ করেছিলেন। খুব, আমার এখনো কয়েকটা নাম মনে পড়ে, ডাক্তার মাজেদ, আবু হেনা, ইঞ্জিনিয়ার ইব্রাহিম, ডক্টর মির্জা জলিল, এই ধরনের কতগুলো নাম ছিল। তারা এগুলো ধরে 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 দেখিয়ে দিয়েছিলেন আমাদেরকে। আমাদের বুঝতে একটু কষ্ট হতো যে নামটাই কেমন যেন প্রকৃতি, এটার অর্থেও বুঝতাম না তখন। পরে তারা বুঝিয়েছিলেন, সাথে আরও 26টি ক্যাডার। তো তারা দেখিয়েছিলেন যে ছাত্র জীবনে যারা মেধাবী তারা হয় প্রকৌশলী হন, অথবা চিকিৎসক হন, অথবা কৃষিবিদ হন, মোটা দাগে। কিন্তু দেখা যায় কর্মজীবনে তারা পেছনের টুলে বসেন, চেয়ারও তাদের ভাগ্যে জোটে না। সামনে কারা বসেন? যারা প্রশাসনে থাকেন। তো তারা আমাদেরকে ধরে ধরে দেখিয়েছিলেন কত সালে কোন বোর্ডে কে স্ট্যান্ড করেছিলেন, সে এখন কোথায় বসে থাকে, আর যে এভারেজে পাশ করেছিলেন তিনি শাসক প্রশাসক হয়ে কত উচ্চ আসনে বসে থাকেন। কিন্তু দুঃখজনক হচ্ছে ওই যে ব্যক্তিদের নাম বললাম তাদেরকে পরবর্তীতে আওয়ামী লীগ আর বিএনপি ভাগাভাগি করে নিয়ে গেছে, কাউকে এমপিও বানিয়ে দিয়েছে। ওই আন্দোলনটা আর এগোয়নি। তো এখন যেহেতু আবার কথাটা এসেছে যে জেলা প্রশাসকদের নাম বদল হলে অনেক কিছু হয়ে যাবে, নট দ্যাট, কিন্তু অন্তত নজরে এসেছে। আর এটা হচ্ছে প্রস্তাব অথবা সুপারিশ, মোটেই সিদ্ধান্ত নয়। সিদ্ধান্তের প্রশ্নে রাজনৈতিক সংশ্লিষ্টতা দরকার আছে, যেটা তারা প্রত্যেকটা সংস্কার কমিশন থেকে বলা হচ্ছে যে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নেবেন, এটা পরবর্তী পদক্ষেপের জায়গা থাকছে। এখন শুধু রিপোর্ট প্রকাশ। তো এখানে ভয়ের বিষয় আছে যে রাজনৈতিক ফরম্যাটে যখন যায়, রাজনীতিবিদদের হাতে যখন যায়, ইতিহাস হচ্ছে বা বেদনার অংশ হচ্ছে ওই জিনিসটা একুরেটলি আর থাকে না। একটা জায়গায় সবাই একমত হয়ে যান। কারণ এখন যারা সামনে আছেন বা বড় দল হিসেবে বিএনপি বলেন অথবা জামাত বলেন, আমি একটু আগে যেটা বললাম, তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত এরকম কোনো কথা কিন্তু আমরা শুনিনি যে 14, 18, 24-এর নির্বাচনে যারা এই কাজগুলো করেছেন, অপকর্মগুলো করেছেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, অন্তত জিজ্ঞেস করা যে আপনারা যে মৃত প্রায় 18 লাখ মানুষ এনেছিলেন কবর থেকে, তারা এখন কোথায় আছে? ভোট দিতে এনেছিলেন, যারা ভোটটা দিয়ে চলে গেছে, স্বজনদের সাথে দেখা করেনি, ওই 18 লাখ কোথায় আছে এখন মৃতরা? কোত্থেকে তাদেরকে এনেছিলেন? তারা কিন্তু এখনও চেয়ারে আছেন। কেউ কেউ আবার আরও উচ্চাসনে আছেন, প্রমোশন নিয়েছেন। প্রমোশনের মধ্যে ওখানে একটা শব্দ কাজ করেছে, বঞ্চিত, ত্যাগী, এ দুটো শব্দ ব্যবহার হয়। তারা কি ত্যাগ করেছিলেন, কিভাবে বঞ্চিত হয়েছিলেন, কবে, নাকি নিষ্পেষিত করেছিলেন কাউকে, নাকি সুবিধাভোগ করেছিলেন? তো এই বিষয়টা কিন্তু আমলে নেওয়া হচ্ছে না, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর থেকে কথা আসছে না। এতে করে একটা ভয় জাগে যে তারাও কি ওই মহলটাকে, অর্থাৎ আমলা মহলটাকে ইনট্যাক্ট করে রাখতে চান কিনা। যে আমলারা দেখেন এই উপদেষ্টাদেরকেও কিন্তু এরই মধ্যে আমি বলবো কবজা করে নিয়েছেন। খাল সংস্কার করতে যাচ্ছেন, ওখানে লাল গালিচা পেতে দিচ্ছেন, অর্থাৎ তুলে দিচ্ছেন লাল গালিচার মধ্যে। পরবর্তী যখন এটা নিয়ে আবার কথাবার্তা হলো, বললেন যে এটা লাল গালিচা নয়, এটা গালিচার মতো, গালিচা সদৃশ, একটা শব্দও শিখালেন, এটা গালিচা সদৃশ। তো আমরা তাদেরকে হয়তো আরও সহজ করে দিতে পারি যে ঠিক আছে, এটা খাল গালিচা, খালে এটা দিয়ে যায়। তো এই যে নার্ভাস করছেন উপদেষ্টাদেরকেও, তারা কিন্তু প্রত্যেকে যার যার জায়গায়, যে 3 জন উপদেষ্টা ওখানে গেলেন, তারা অত্যন্ত আলোচিত, তাদের
যার যার সেক্টরে তারা প্রশংসিত, কিন্তু কিন্তু আপনি দেখেন আমলাদের খপ্পরে পড়া যেটাকে বলে বা কবজায় চলে যাওয়া, তারা ওটা নিয়ে নিতে পারেন। গত কয়েকদিন বা কয়েক মাস আমলারা দেখেন ওখানে সংস্কার নিজেরা করছেন। শেরপুরের জন ময়মনসিংহ যাচ্ছেন, ময়মনসিংহের জন ঢাকায় আসছেন, এটার নাম সংস্কার। এটা আসলে অদল বদল যদি আমি বাংলায় বলতে চাই। তারা এই কাজটুকু করছেন, অর্থাৎ সংস্কারের দিকে অন্যদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, নিজে কিন্তু যাচ্ছেন না ওই দিকে। আর সংস্কার বিষয়টা কাঞ্চন ভাই অবশ্যই এটা মনোজাগতিক বিষয়। আমি বোধ করি কিনা যে আমার সংস্কার হওয়া দরকার, সংস্কার অর্থাৎ শুদ্ধ হওয়া দরকার বা মেরামত করা দরকার। এখন আমি যদি মনে করি যে না আমি ইনটেক্ট আছি, আমি যাবতীয় সুস্থ আছি, তো আমার আর চিকিৎসারও দরকার নাই, সংস্কারেরও দরকার নাই, শুদ্ধ হওয়ারও দরকার নাই। তো এখন যখন দুটো কমিশন থেকে সুনির্দিষ্ট কিছু বক্তব্য এসেছে আদালতকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া, তো এগুলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। তো সেই সাথে আজ কিন্তু ছাত্রদের ওখান থেকে যে মেসেজ দেয়া হয়েছে, তারা রাজনীতিবিদদের প্রতি মোটামুটি একটা অনাস্থা জানিয়েছেন যে বিভিন্ন সময়ের যে সংস্কারের বিষয়গুলো সামনে আসে, রাজনীতিবিদদের হাতে যখন যায় সেটা আর ইনট্যাক্ট থাকে না, সেটা গতানুগতিক কায়দায় চলে যায়। যে কারণে আমরা যেমন এই কমিশনের রিপোর্টে একটু আশাবাদী হতে চাই যে কাজ কী হবে ওটা আরও পরে, অন্তত স্বীকার তো করেছেন বা অন্তত নোট ডাউন হয়েছে, সামনে এসেছে। তো ছাত্ররা যদি এই বিষয়ে অন্তত একটা প্রেশারও তৈরি করতে পারে, তারা দল করবেন, দল করার অধিকার তাদের আছে, অবশ্যই আছে, এবং এবারের প্রেক্ষিত দল করার মতো পরিস্থিতি আছে, আবেদন আছে তাদের। কতটুকু সফল হবেন ওটা পরের বিষয়। তো তারা যদি অন্তত এই বিষয়টাতে একটা প্রেশার তৈরি করেন, তাদের আগে ওয়াদা ছিল যে তারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন, আমার বিশ্বাস যে অল্প হোক আর বেশি হোক কিছু একটা ছাপ আমরা অন্তত দেখতে পারবো ওখানে। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা আলোচনা করছিলাম সংস্কার কমিশনের সংস্কারের প্রস্তাব নিয়ে। আলোচনায় জনাব মোস্তফা কামাল বলেছেন যে এই যে 14, 18, 24 যে নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে, পুলিশের তরফ থেকে এই যে এক ধরনের মেকানিজম তারা করলেন, আমরা অনেক কথা শুনি, কিন্তু প্রশাসনিক এই সমস্ত ব্যক্তিদের দায় নিয়ে তো কোনো আলোচনা নাই। আসলে এই বিষয়টা তো আমাদের নির্বাচন কমিশনের যেমন দায় এড়াতে পারেন না, ঠিক তেমনি প্রশাসনকে তো দায়িত্ব নিতেই হবে। বিশেষ করে 2018 নির্বাচনের সময় এটা তো ওপেন সিক্রেট ছিল যে প্রশাসন এবং পুলিশের কর্মকর্তারাও কখনো টাকা বিতরণ করেছেন, কখনো প্রতিপক্ষকে নির্যাতন করেছেন, কখনো কখনো তারা মানে প্রিজাইডিং অফিসারদেরকে বাধ্য করেছেন রাতের বেলা এই কাজ করতে, আর কখনো কখনো এমন কিছু কাজ করেছেন যে বাংলাদেশে তো প্রায় 250টার মতো কেন্দ্রে মোট ভোটারের চেয়ে তো বেশি ভোট পড়েছিল। তো এটা যদি একটা কেন্দ্রেও হতো তবুও তো নোটিশে নেওয়া উচিত ছিল যে কীভাবে এটা সম্ভব, 100%-এর উপরে ভোট পড়া। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে গাইবান্ধায় যে উপনির্বাচনটা হয়েছিল, যে উপনির্বাচনটা কেন্দ্র থেকে মনিটরিং করা হয়েছিল সিসি ক্যামেরার মাধ্যমে, এখান থেকে নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনটা খারাপ হচ্ছে, ওখান থেকে পুলিশের এসপি সাহেব তিনি বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে, এবং ডিসি বলছেন যে নির্বাচন ভালো হয়েছে। তো তখনই তো একটা জিনিস বোঝা গিয়েছিল যে নির্বাচন কমিশনার নিজে দেখেও ওখানে রিপোর্ট কিন্তু এসপি এবং ডিসির কাছ থেকে সেই রিপোর্টটা সেমভাবে আসেনি। তাহলে তারা এখন তো তারা আবার একটা সুন্দর তাবিজ পেয়েছেন, বলে না কিছু কিছু তাবিজ আছে যে তাবিজটা গলায় রাখলে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়, এরকম একটা তাবিজ আছে। তো এখন সেই তাবিজ হচ্ছে সরকারের দ্বারা আদিষ্ট হইয়া এই কাজ করেছি, ফলে এটা আমার কিছু ছিল না, দোষটা ওই তাবিজের। তো এখন ওই জায়গাগুলো একটু দেখা দরকার যে যারা রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের বিভিন্ন পদে থাকবেন তাদের দায়িত্বের সীমা কতটুকু, তাদের জবাবদিহির পরিসীমা কতটুকু, এবং তারা দায়িত্ব পালন না করলে তাদের শাস্তির বিধানগুলোও কী কী, এগুলো একটু থাকা দরকার। আমরা এই পর্যন্ত সেটি ধরেন আমরা আছে, সেই প্রত্যেকটা সরকারি কর্মচারী তার এখতিয়ার, প্রশাসনিক এখতিয়ার, কর্মক্ষেত্র নির্ধারিত আছে, কম বেশি সকলেরই আছে, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্র যদি সীমা অতিক্রম করে যাই, সেটাই আমি বলছি আজ পর্যন্ত কর্মক্ষেত্রের বাইরে গিয়েও মানে সেই সীমা অতিক্রম করেও কিন্তু আমরা দেখছি অতি উৎসাহী হয়ে কিছু কাজ তারা করেছে।
এটা অতি উৎসাহী হয়, নাকি তারা এটা তাদের কাজ হিসেবে মনে করে? শপথবদ্ধ বিচারপতি যদি এরকম মনে করতে পারেন, আমরা অনেক পুলিশের মানে ওসিকে দলীয় সভায় বক্তৃতা করতে দেখেছি, অনেক জেলা প্রশাসককে সেই দলের জেলার মানে দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। এগুলো তো আমরা দেখেছি। এ পর্যন্ত শুধু এবারের না, এর আগেও এরশাদ যখন ক্ষমতায় ছিল সেই সময় এরশাদ যাদের দ্বারা এই নিপীড়নটা চালিয়েছে, কোনো প্রশাসনিক কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা কি তারা কি জবাবদিহির আওতায় এসেছিলেন? আসেননি তো। তার মানে কমিশনের সুপারিশে এটাও থাকা উচিত যে শুধু উপরের নির্দেশে কাজ করেছি এই কথা বলে কেউ যেন পার পেতে না পারেন। কখনো কখনো তো আমরা ভালো ভালো উদাহরণ, পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণগুলো আমাদের এখানে নিয়ে আসি। আমরা উদাহরণগুলো নিয়ে আসি শুধু আলোচনার জন্য না, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। সেখান থেকে শিখি খুব কম আমরা পড়ি। কে যেন বলছিলেন, মুস্তাফা কামাল বলছিলেন, হ্যাঁ না, যে ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না, শিক্ষা দিতে চাই। হ্যাঁ, শিক্ষা দিতে চাই কোনটা? যে শিক্ষাটা দিলে আমার ক্ষমতাটা নিরঙ্কুশ করা যায় সেইটা। কিন্তু ইতিহাসের সেই শিক্ষাটা দিতে চাই না যে যত বড় ফ্যাসিস্ট হই না কেন আমি যে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো না। ছোট্ট 3টা উদাহরণ যদি বলি, 69-এ যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন হলো, আইয়ুব খান ক্ষমতায় ছিলেন 10 বছর। তিনি উন্নয়নের দশক পালন করার পরেই তার কিন্তু দশা শেষ। এরশাদ ক্ষমতায় ছিলেন প্রায় 9 বছর। এরশাদও অনেক ডেভেলপমেন্টের গল্প শুনিয়েছেন এবং নানা ধরনের সংস্কার এবং কখনো কখনো ধর্মীয় কার্ড ব্যবহার করে সেই 8ম সংশোধনী করে রাষ্ট্রধর্ম পর্যন্ত করে দিয়েছিলেন। সেই এরশাদও কিন্তু 9 বছরের মধ্যে তাকে চলে যেতে হয়েছে। 2024-14 এই নির্বাচনের পরে এত উন্নয়ন আমাদের চারপাশে ঘটানোর পরে, উন্নয়ন এবং লুণ্ঠন একসাথে চালিয়েও 10 বছরের মাথায় 24-এ কিন্তু তাকে চলে যেতে হলো। তার মানে 10-এর ফেরা একটা আছে, মানে দশকের ফেরা যদি বলি। তাহলে এটাও কি তাহলে আমাদের খেয়াল রাখা উচিত যে জনগণ সহ্য করতে 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 করতে, আমাদের একটা কথা আছে না, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। আমাদের কিন্তু রাজনীতিতে দশকের একটা ব্যাপার আছে, এই 10-এর মধ্যেই বোধহয় একটা ঘটনা ঘটে। তো এই শিক্ষাটা একটু থাকা দরকার। কিন্তু এই শিক্ষাটা খুব ব্যয়বহুল শিক্ষা, ভেরি কস্টলি। এর জন্য কী পরিমাণ জীবন দিতে হয়, কী পরিমাণ মানুষের পঙ্গু হতে হয়, কী পরিমাণ সম্পদ এবং স্থাপনা নষ্ট হতে হয়, এবং সবচেয়ে বড় কথা, মানুষের মনন জগতে কী ধরনের পরিবর্তন ঘটে, আর মানুষের জীবনে নতুন করে ক্রোধ এবং হতাশা দুটোরই জন্ম নেয়। ক্রোধ জন্ম নিয়েছিল, আমরা 5ই আগস্ট দেখেছিলাম ক্রোধের বহিঃপ্রকাশ কী, আর এই 6 মাসের মধ্যে আবার একটা হতাশা জন্ম নিচ্ছে। আচ্ছা, চোর তাড়িয়ে কি আমরা গৃহস্থকে আনতে পারলাম, নাকি চোরের সিস্টেমটা টিকে থাকলো? আমরা কি শুধু চেহারা বদল করলাম, চরিত্রটা পাল্টালো নাকি? তাহলে এই একটা হতাশার সুর কিন্তু আবার দেখা যাচ্ছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। আমরা এই জন্য মনে করি যে কোনো অভ্যুত্থান একটা বড় আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তার জন্ম হয়। যারা ক্ষমতায় আসে তাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় ওই আকাঙ্ক্ষাটার যেন অপমৃত্যু না ঘটে। ওই আকাঙ্ক্ষার অপমৃত্যু ঘটলে মানুষ কিন্তু আবার বিশ্বাসহীনতার জায়গায় চলে যায়। যে আস্থাহীনতার কথা বলছি, আস্থাহীনতা আরও গভীর হয় এবং তখন মানুষের মধ্যে মারমুখী প্রবণতাটা আরও বাড়ে। তা আমরা এবার সংস্কার কমিশন যেগুলো হয়েছে, আমরা আশা করব সংস্কার কমিশন যে মতামতগুলো দিয়েছেন সেগুলোকে আরও ভালো করে বিশ্লেষণ করা হবে। সেই বিশ্লেষণ করে সেখান থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উন্নয়নের জন্য যে সুপারিশগুলো প্রয়োজনীয় সেগুলো আমাদের গ্রহণ করা হবে। সব সুপারিশ যে কার্যকর হবে এমন নাও হতে পারে, অথবা সব সুপারিশ যে খুব ভালো করে চিন্তাভাবনা করা হয়েছে এমন তো নাও হতে পারে। কোনো কোনো সুপারিশ তো কোনো ব্যক্তির সকল কল্পিত, নিজের মাথা থেকেও আসতে পারে। যেমন কেউ কেউ বলছেন যারা দেশে থাকেন না, দেশের রাজনীতির সঙ্গে যাদের ভূমিকা সম্পর্ক নেই, যারা এখানে দুফোঁটা ঘাম ঝরাননি, তারাই আবার আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়ে যাবেন। এটা হলে অনেক সময় হয় কি যে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা এরকমের ব্যাপার হয়ে যায়। আমরা মনে করি সেই রকম কথাও যেন না থাকে, মানুষের মধ্যে সেরকম চিন্তাটাও যেন না আসে। আমরা যেন মনে করতে পারি যে আমাদের আকুতির বহিঃপ্রকাশ ঘটেছিল যে নো মোর ফ্যাসিজম। তাহলে নো মোর ফ্যাসিজম যদি হয় তাহলে কি ডেমোক্রেসি তো চর্চা তো সমস্ত ক্ষেত্রেই হতে হবে, যেটা কামাল বললেন যে চিন্তার জগতেও যেমন হতে হবে আর ব্যবহারিক জীবনেও তার হতে হবে। চিন্তার জগতে গণতন্ত্রের চর্চা করা যে হচ্ছে না, তা প্রতিদিনের অনেকগুলো সেই মব ভায়োলেন্সের ঘটনা দেখলে আমরা বুঝতে পারছি। আর পদ্ধতিগত দিক থেকে প্রত্যেকটা ঘটনা বিচারের আওতায় আসতে হবে। প্রত্যেকটা ঘটনা যদি বিচারের আওতায় আসে তাহলে অপরাধীও বুঝবে অপরাধ করে পার পাওয়া যায় না।
তা আমরা এই দুটোরই একটা কম্বিনেশনে দেখতে চাই। ডেমোক্রেসি একটা যেমন মানে সংস্কৃতির ব্যাপার, ফিলোসফিক্যাল টলারেন্স থাকতে হয়। ডেমোক্রেসি একটা প্র্যাকটিসের ব্যাপার, আর ডেমোক্রেসি একটা লং জার্নি। আমরা সেই জার্নির মধ্যেও থাকতে চাই। আমরা মনে করি এই সুপারিশগুলো সেই জার্নিটাকে আরও মসৃণ করবে, যাতে আমরা মোর ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি। মোস্তফা কামাল, শুনতে চাই। জার্নি বলতে রতন ভাই যেটা বোঝাতে চেয়েছেন যে চর্চা করা, অন্তত অভ্যাস করা, অন্তত মনোজগতে একটু হলেও ভয় আসা যে যা ইচ্ছা তা আমি করতে পারি না, কোথাও না কোথাও আমাকে একটু জবাবদিহি করতে হয়। তো 5 আগস্ট তো আমাদের সবার জন্যই শিক্ষা দিয়ে গেছে যে অতিমাত্রায় বাড়াবাড়ি করলে কি হয়। তো সেটা হয়তো প্রবাদের মতো মনে হয়েছে যে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। তো যেখানে গৃহস্থই নাই, সবই চোরের দখলে, তো ওখানে তো গৃহস্থের একদিন আসার সুযোগও কম, কিন্তু বাস্তবে দেখা গেল এসেছে। ওই একটা দিন যেন না আসে, চেষ্টা কিন্তু কম করা হয়নি। কখনো বলা হয়েছে যে গণতন্ত্র একটু দুর্বল হয়ে গেল, ওরা একটু হেলদি করা দরকার। বলল না, আমরা উন্নয়নকে হেলদি করছি। একটা পর্যায়ে মানুষ বুঝলো যে না, এই উন্নয়ন হজম হচ্ছে না। তখন সামনে আনা হলো যে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ যদি না থাকে, দেশটাই থাকবে না। গণতন্ত্র তো থাকবেই না, দেশটাই থাকবে না। তো তখন আমাদের কুমিল্লা অঞ্চলে একটা কথা বলা হয়, এটারে বলে হরি খাড়া। হরি খাড়া, হরি অর্থ সরে যাও, খাড়া অর্থ দাঁড়াও, অর্থাৎ আগে তুমি সরো, এরপরে আমরা দেখব কি হয়। এবার 5 আগস্ট কিন্তু তাই হয়েছে, যে বাংলাদেশ থাকবে না, আচ্ছা আমরা দেখবো, এটা আগে আপনি সরেন। এবার কিন্তু ওই হরি খাড়াই হয়েছে। তো ওখান থেকে তো আমাদের শিক্ষা নেওয়া আছে যে কি করলে এক কাপড়ে পালানো লাগে, কি করলে লুঙ্গি ড্যান্স দিয়ে ধরা পড়তে হয় পুলিশের হাতে। তো ওখান থেকে যারা এখন আছেন তাদেরও কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে। যদিও তারা নির্বাচিত নন, ক্ষমতায় কিন্তু আছেন, তারা রাজনৈতিক নন, কিন্তু রাজনীতিবিদদের সাথে কিন্তু তাদের ঘরবসতি নিয়মিত। অবশ্য দায় কম তাদের, তারা একসময় চলে যাবেন, আমরা সাবেক উপদেষ্টা লিখব, কিন্তু তাদেরও অবশ্যই জবাবদিহির প্রশ্ন আছে। তারা যখন হেলিকপ্টারে কম্বল দিতে যান, এটা কিন্তু আমরা এখন বলি, এটাও একটা সংস্কার। আগে কিন্তু আমরা কিছু জিনিস চেপে যেতাম, অথবা বললে কি না কি হয় যেন। তো আমাদের যে একটা অভ্যাস হয়েছে, এটাকেও যদি আমরা সুন্দর করে ব্যবহার করি, একটা মাত্রার মধ্যে রাখি, আমরা যে এই উপদেষ্টা পরিষদের অথবা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ত্রুটি ধরছি, এটাও ভালো দিক, আবার তারাও হজম করছেন। কিন্তু এটা করতে গিয়ে ওই যে চর্চার কথা আমি যেটা বললাম, চর্চাটা হয়ে গেছে গোলমেলে। হেয়ার রোড দিয়ে গেলাম গুনগুন করে গান গাইতে গাইতে, যে দেখি যে পাশে তো ডক্টর ইউনূসের বাসা আছে, একটু দাঁড়াও কয়েকজন, একটা হুঙ্কার দিয়ে দেখি তামাশাটা কি হয়। তো এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের দিক থেকে শৈথিল্য আছে ব্যাপক, যেটা চলবে না, এটা হয় না। যে কারণে দেখা যাচ্ছে কিছুদিন হেয়ার রোডের ওখানে যমুনার সামনে, কিছুদিন সচিবালয়ের সামনে চলে যায়, কিছুদিন 200-250 মানুষ দাঁড়িয়ে যায় প্রেস ক্লাবের সামনে। তারা আবার জাতির প্রতিনিধিত্ব করে, পরিচয় দেওয়ার সময় বলে যে বাংলার জনগণের পক্ষ থেকে তারা দাঁড়িয়েছে। মানুষ 200 থেকে 250। এগুলো কিন্তু দমন করার বিষয় আছে, রীতিমতো দমনে বলবো আমি। তারা এক এক সময় এক একটা নিয়ে নামছে, নামতে নামতে যেটা হচ্ছে এখন, গত 6 মাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে যেটা নিয়ে কেউ কিন্তু রাস্তায় নেমেছে। আপনি 7 কলেজের বিষয় ধরেন, এটা 6 মাসের সমস্যা না। এই 7 কলেজ যেন ঢাকা ইউনিভার্সিটি যেন তাদেরকে কবুল করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়, এই জন্য দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন করেছে। এরপরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো, তারাও একটু গর্বিত হলো যে আমরা সার্টিফিকেটটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবো। ঠিক এই তাদেরকে আবার বলা হলো যে না, আমরা ওখান থেকে ত্যাগ করতে চাই, বিচ্ছেদ চাই। তো একবার আপনি কবুল করলেন, আবার আপনি বিচ্ছেদ চান। তো এই সময়ে কিন্তু উচিত ছিল যে আগে ওই ঘটনাটা কারা ঘটিয়েছিল, কারা তাদেরকে অন্তর্ভুক্ত করেছিল, ওখানে কি আসলে শিক্ষার বিষয় ছিল, নাকি কোনো অর্থকড়ির বিষয় ছিল, নাকি কয়েকটা পদবি বাড়ানোর বিষয় ছিল। এই বিষয়গুলো কিন্তু আমলে নেওয়ার একটা সুযোগ। যদি বলেন যে এত কিছু আনা ঠিক না, সব সময় সব কিছু আনা যায় না। এখন কিন্তু আমরা গত 53-54 বছরের মধ্যে আমরা কিন্তু একটা সুযোগ পেয়েছি, ছোট্ট ছোট্ট সংস্কার সব এখনই হয়ে যাবে মোটেই না। অন্তত ভিত্তিটা শুরু করা, বিসমিল্লাহটা করে দেয়া। পরবর্তী রাজনৈতিক সরকার আসবে, অবশ্যই রাজনৈতিক সরকার আসবে 2 দিন আগে আর পরে, তারা যেন অন্তত কথা বলতে হয় এ নিয়ে, অগ্রাহ্য করতে না পারেন, তাদের যেন একটা কমিটমেন্ট থাকে যে এই বিষয়ে। তো এরকমটা না হয়ে থাকলে, তারা যদি মনে করেন যে আছে থাকুক, কারণ গভীর উদ্বেগের সাথে একটা বিষয় কিন্তু আমরা খেয়ালও করছি, সমালোচনা করছি,
বলছি ডক্টর ইউনূস সরকারকে সাথে আমরা আছি, পাশে আছি, কাছে আছি, সাথে আছি, সমর্থন আছে, কিন্তু সহযোগিতা স্পষ্ট নয়। কিন্তু যদি সহযোগিতা স্পষ্ট থাকতো, উদাহরণ বলি, এই খাল সংস্কারের নামে যেদিন গেলেন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কথা হতে পারতো যে খালের কাণ্ড কীর্তিগুলো আসলে কি, খাল কয়টা আছে। তারা আমাদেরকে শোনালেন 19টা খাল আছে, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু খুব ভালো করে জানেন 52টা খাল আছে ঢাকা শহরে। তো জিজ্ঞেস করলে কিন্তু তারা ওই তথ্যটা দিতেন। এতে করে খেয়াল করবার মতো বিষয়, রাজনীতিবিদরা কিন্তু মুখ টিপে টিপে একটু হাসেন, একটু মজা দেখেন বা একটু তামাশা দেখেন। এটা কিন্তু এখন তামাশা দেখার সময় না। হয়তো তারা বলবেন আমাদেরকে ডাকে না, তারা মাঝে মধ্যে অভিযোগ করেন যে আমাদেরকে ডাকে না কেন। ডাকলে কিন্তু আমরা খেয়াল করি 2-3 দিন আবার ঐক্যের একটা আলোচনা আসে। যখন শেখ হাসিনা বললেন যে চট করে চলে আসবো, তার 2 দিনের মধ্যে কিন্তু কোনো আলোচনা করা লাগে না, সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে গেলেন, একটা ফটো সেশন করে ফেললেন। তো ওটা সেশনেই ছিল, আলটিমেটলি ওটা ওনারা ফ্যাশন করেছেন। কিছুদিন পরে ওনাদের মধ্যে আবার দেখা গেল বিরোধ। আবার যখন দেখা গেল যে আসো আমরা 0 পয়েন্টে দাঁড়াচ্ছি, ওখানে হাজারে হাজার লাখে লাখ মানুষ আসবে, তোমরাও আসো, যদিও একজনও আসে নাই। কিন্তু ওই দিনও দেখা গেল যে সারা দেশে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র বলেন, এক হয়ে গেল। অর্থাৎ ঐক্যটাকে তারা হালকা জিনিসে নিয়ে গেলেন, কিন্তু যেন স্বৈরাচার আর না জন্মে, ফ্যাসিস্ট যেন আর বাংলাদেশে না জন্মে, ওই দরজা জানালাগুলো কিন্তু বন্ধ করছেন না। দরজা জানালা বন্ধ না করে যদি বারবার ফ্যাসিস্ট বিরোধী কথা বলি, আলটিমেটলি আমি নিজেও কিন্তু ফ্যাসিস্টে হয়ে যাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা বলছিলাম আলোচনার শুরুতে যে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, সংক্ষেপে সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে ছাত্ররা বলেছে যে ফেব্রুয়ারিতেই তারা রাজনৈতিক দল ঘোষণা করবেন। কি দলের প্রতীক হবে, জনমত কি, তাই মানে সেই নিয়ে তারা প্রেস ব্রিফিং করেছে, বলেছে কথাবার্তা। আপনার বিবেচনায় এরকম একটি, আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, আরও একটি রাজনৈতিক দলের কি প্রয়োজন ছিল, বা থাকলেও এই মুহূর্তে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি? আপনার অ্যানালিসিস কি, আপনার বিশ্লেষণ শুনতে চাই। প্রথমত আমি স্বাগত জানাই যে মানুষের আকাঙ্ক্ষা তো কারো না কারো মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সাধারণ মানুষ তার সবাই একসঙ্গে কথা বলে না। যেমন কামাল ভাই একটা কথা বললেন না যে প্রেস ক্লাবের সামনে 200, 250, 500 লোক নিয়ে হয়তো একটা কথা বলছেন। এরকম কারো না কারো মাধ্যমে তো কথাটা আসতে হবে। তাদের সংখ্যা বেশি কি কম পরের প্রশ্ন, কিন্তু একটা তো ফোরাম লাগবে, একটা তো প্ল্যাটফর্ম লাগবে যার মধ্য দিয়ে মানুষের কথাগুলো সামনে আসবে। এরপরে তো সেটা যাচাই বাছাইয়ের প্রশ্ন। ফলে এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকুতিটা গড়ে উঠেছিল, এরা যদি মনে করে সেই আকুতিটা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বিএনপির কর্মকাণ্ডের মধ্য দিয়ে বা বামফ্রন্টের মধ্য দিয়ে বা বাসদের মধ্য দিয়ে, তাহলে তাদের তো অবশ্যই অধিকার আছে তাদের মতটাকে জনগণের সামনে উপস্থিত করবার জন্য। আমি মনে করি এটা হওয়াটাই ভালো। প্রত্যেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অপূরিত স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য একটা সংগ্রামের হাতিয়ার দরকার হয়। রাজনৈতিক দল হচ্ছে সেই সংগ্রামের হাতিয়ার। তো সেই দিক থেকে তারা যদি ঘোষণা দিয়ে থাকে এবং তারা চেষ্টা করছে অনেক দিন ধরে, এবং তারা মনে করি আমরা অভিনন্দন জানাই, তারা মাঠে আসুক। দ্বিতীয় যে জিনিসটা মনে করি যে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে একটা সতর্কবার্তা দিতে চাই যে ক্ষমতার প্রশ্রয় থেকে অতীতে অনেকবার অনেক দল করার চেষ্টা করা হয়েছে। তাতে করে ক্ষমতাকেও পাল্টানো যায় নাই, দল গঠনটাকেও সুষ্ঠু করা যায় নাই। কারণ ক্ষমতার প্রশ্রয়ে থাকলে ক্ষমতার মতো করেই দলটা গড়ে ওঠে, অথবা ক্ষমতা এবং দল একাকার হয়ে যাওয়ার একটা থাকে, মানে দৃষ্টান্ত অতীতে আমরা দেখেছি। এবারও সেই রকম যেন না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর তৃতীয়ত যে বিষয়টা একটু জনগণের প্রতি আবেদনটা আমাদের থাকবে যে নতুন দল বলে কাউকে অবজ্ঞা করা নয়, বয়স কম বলে কাউকে অবজ্ঞা করা নয়, বরঞ্চ তার যুক্তি কতটুকু আছে সেটা যাচাই করার একটা যেন মনোভাব থাকে। তাহলেই না একটা গণতান্ত্রিক যাচাই বাছাইটা থাকবে। সেক্ষেত্রে কেউ যদি বলে এতদিন কোথায় ছিলেন বলে কাউকে তাচ্ছিল্য করা, অথবা কেউ যদি বলে তোমরা 2 দিনের নতুন দল, তোমরা আর কি করবা, এরকম করে অবজ্ঞা করা, রাজনীতি দুটোই খুব খারাপ জিনিস। আমরা মনে করি প্রত্যেকেরই তার যুক্তি এবং তার নীতির প্রতিফলন যেন যুক্তিতে আসে, আর যুক্তির প্রতিফলন যেন তার কর্মকাণ্ডের মধ্যে হয়। এটার একটা যাচাই বাছাই করার একটা পদ্ধতি হিসেবে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, সেই জায়গাটায় আমরা যেতে চাই। এই ব্যাপারে ছোট্ট করে বলবেন, আমি আরও 2-1টি বিষয় আছে। জি, আমি ছোট্টর মধ্যে শেষ করে দেব। ছাত্রদের যে ইমানি জোর যেটা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
তারা সাহসী, ওটা নিয়েও সন্দেহ নেই। তাদের যুক্তি আছে, পর্যাপ্ত যুক্তি আছে। কিন্তু এবারের ছাত্ররা যেটা শুরু থেকে এখনকার কার্যক্রমের সাথে তুলনা করলে দেখা যায় রাজনৈতিক ঘাটতির কারণে, বোধ বুদ্ধির ঘাটতির কারণে তারা কিন্তু এরই মধ্যে একটা মার খেয়ে গেছে বড় রকমের। প্রথমত, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি নিয়ে এগিয়েছিল, তারা আদায় করতে পারেনি দাবিটা। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল, পারেনি, রাজনৈতিক কারণেই পারেনি। 5 মাস পরে গিয়ে, অর্থাৎ 5 আগস্টের 5 মাস পরে এসে তাদের মনে হয়েছে যে একটা প্রক্লামেশন দরকার ছিল। তো আমি যদি না, এটি রাজনৈতিক দলের থেকে আসলো না কেন? ছাত্রদেরই সব করতে হলো কেন? ছাত্রদের করতে হলো কেন, সেটা তো অনিবার্য ছিল। এবার 5 আগস্ট ফ্রন্টলাইনে ছাত্ররাই ছিলেন, পেছনে যে রাজনীতিবিদরা ছিলেন না তা কিন্তু নয়, অবশ্যই ছিলেন। ফ্রন্টলাইনারদেরকে করতে হয় বিভিন্ন আন্দোলনে, সেটা 90তেও হয়েছে, 69 বলেন হয়েছে। তো ছাত্রদের যদি রাজনৈতিক ইচ্ছাটা পরিষ্কার থাকতে, হয়তো বা ইচ্ছায়ও ঘাটতি ছিল অথবা কৌশলে ঘাটতি ছিল, তারা প্রক্লামেশন দেয়া বা একটা ঘোষণাপত্র দেয়া, এটা তাদের মনে হয়েছে 5 মাস পরে। তো তখন আবার তারা এটার জবাব বলেছে যে আমাদের একটু ভুল হয়ে গেছে। কিন্তু বিপ্লব অথবা অভ্যুত্থানে ভুল শব্দটা থাকতে নেই, ভুলের পরিণতি কিন্তু মৃত্যু হয়, যেটা হাসনাত কিন্তু বলেছে যে আমাদের দিকে ফাঁসির রশি এগিয়ে আসছে। রাজনীতিবিদরা যত শক্তিশালী হবেন, যত মাঠে নামবেন, আমাদের দিকে ফাঁসির রশি তত এগিয়ে আসবে। এটা স্বাভাবিক, ঘাড় আর তলোয়ার একসাথে থাকে না। কিন্তু এরপরও বোঝাপড়ার বিষয় আছে, যেটা বিএনপি মহাসচিব অত্যন্ত সুন্দরভাবে কিন্তু অ্যাড্রেস করেছেন সবার আগে। তিনি যেদিন প্রথম দিন বলেছেন, আমাদের অনেকেরও বুঝতে কষ্ট হয়েছে যে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার লাগতে পারে। কথাটা তাৎক্ষণিক কিন্তু একটু তাজ্জব মনে হয়েছিল যে কি বলছেন উনি। পরের বাক্যে গিয়ে তিনি বললেন যে 3 জন উপদেষ্টা আছেন ছাত্র প্রতিনিধি, তারা সরকারেও আছেন, আবার রাজনৈতিক দলও গঠন করতে চান। তিনি রাজনৈতিক দল গঠন করাকে সাধুবাদ জানিয়েছেন, আবার বলছেন তারা যেন ওখান থেকে সরে এসে তাদের কাজটা করে। এটা কিন্তু পরামর্শমূলক, মোটেই হিংসাত্মক নয়, পরামর্শমূলক। কিন্তু এখানে গোলমাল ঘটছে, সেটা কথা দিয়ে, ভাষাগত কারণে, কখনো কখনো বডি ল্যাঙ্গুয়েজেও। ছাত্রনেতারা তাদের কারো কারো মধ্যে সুপার ইম্পোজ করার মতো একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে যা হওয়ার 34 দিনে হয়ে গেছে। তারা এটা বলেও যে বিএনপি 15-16 বছর পারেনি, আমরা 34 দিনে করে ফেলেছি। তারা ওখানে কিন্তু বিএনপিকে আঘাত দিচ্ছে। আবার বিএনপির দিক থেকেও কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যে প্রকাশ ঘটছে, তাদেরকে কিন্তু সবক দেওয়ার মতো বারবার বলা হচ্ছে যে বাপের আগে যেন পা ফেলা না হয়। এটা কিন্তু খুব কষ্টের প্রতিক্রিয়া। আবার এটা প্রকারান্তরে বোঝাপড়া, বড়দের সাথে ছোটদের বোঝাপড়া। তো এই বোঝাপড়ার মধ্য দিয়ে ছাত্ররা যদি একটা সংগঠন করে, তাদের অবশ্যই আবেদন আছে। তারা যত স্পিডি কাজ করতে পেরেছে, এবার যে স্লোগানগুলো, তাদের যেই খালি হাতে নিরস্ত্রভাবে এগিয়ে যাওয়া, সেটা আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলো কিন্তু পারেনি। এটা সত্য, পারেনি বাস্তব কারণেই। আবার রাজনৈতিক দলগুলো তাদেরকে এত সূক্ষ্মভাবে সমর্থন দিয়েছে এবং প্রকারান্তরে একটা সময় কিন্তু প্রকাশ হয়ে গেছে যে তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাঝে মধ্যে কথাও হতো। অর্থাৎ দৃশ্যতে কোনো গোলমাল নেই, কিন্তু মাঝপথ দিয়ে আবার বাড়তি কথা আসে। চট করে যখন একজনকে মাস্টার মাইন্ড বলে ফেলা হয়, বাদ বাকি মাস্টাররা এতে কিন্তু কষ্ট পায়। তারা মনে করে তাদেরও প্রত্যেকের একটা মাইন্ড আছে। তো এই যে মাইন্ডে মাইন্ডে এই গোলমাল, অর্থাৎ এক একজনের মাইন্ডের এক একটা বিবেচনা আছে। তো এগুলো যদি একটু সমঝোতার মধ্য দিয়ে আগায় এবং পরস্পরের প্রতি অশ্রদ্ধা না জানায়, তাচ্ছিল্য করা না হয়, অবশ্যই ছাত্রদের একটা আবেদন আছে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, গত মাস কয়েকে বিএনপি বা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, ছাত্রদের পক্ষ থেকে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। তো অ্যাড্রেসের মধ্যে থাকলেও কিন্তু একটা রেজাল্ট আসতো। আমরা দেখলাম এই ছাত্রদের কারো কারো বিরুদ্ধেও কিন্তু গুরুতর অভিযোগ আসছে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য যে ক্যাম্পেইন করতে তারা গিয়েছেন দেশের বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জায়গায় আতিথেয়তা নিয়েছেন বিশেষ বিশেষ জায়গা থেকে, অথবা রাষ্ট্রীয় প্রটোকলও কিন্তু নিয়েছেন কেউ কেউ। গোলমালটা লেগেছে ওখানে, নইলে এত কথা কিন্তু আসতো না। তো এরপরও ছাত্রদের সুযোগ আছে। এখনও শোনা যাচ্ছে 2 জন অথবা 3 জন উপদেষ্টা পদত্যাগ করবেন নতুন দল গঠনের জন্য। সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কি হয় আমাদের হয়তো একটু অপেক্ষা করে দেখতে হবে। এখানে আবার একটু কথা আছে, 30 সেকেন্ডে শেষ করে দেই। কারণ আমরা এখনও জানছি না এই পরিস্থিতিতে কে কার সাথে আছে বা নাই। কারণ এর আগে আন্দোলন সফল হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকে শিবির বের হচ্ছে,
শিবির থেকে আবার ছাত্রলীগ বের হচ্ছে, আবার ছাত্রলীগ থেকে শিবির বের হচ্ছে। এই সময়টার মধ্যেও কেউ কারো ভিতরে আছে কিনা এটা বুঝতে বোধহয় আমাদের একটু উদ্বেগ আছে, আবার একটু সময়ও লাগবে। রাজীব, আজকে আরেকটি কথা আসছে, আমাদের প্রেস সেক্রেটারি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। আবার আরেকটি অনুষ্ঠানে আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন নির্বাচনের জন্য সময়ক্ষেপণ কৌশল জাতি মানবে না। কি দুটোই কিন্তু একটু মানে প্রশ্ন তৈরি করে। একটা হচ্ছে যে জুলাই ঘোষণার প্রেক্ষিতে, জুলাই ঘোষণা তো এখনো হয়ই নেই, এক, তাহলে তার প্রেক্ষিতে আবার কি হবে, এটা হলো একটা দিক। দুই নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে প্রশ্নটা ইতিমধ্যে তৈরি হয়েছে, সংস্কারের জন্য সময় নিচ্ছে না দল গোছানোর জন্য সময় নিচ্ছে। ফলে সময়ক্ষেপণ কি সংস্কারের জন্য, নাকি যে নতুন দল আসতে যাচ্ছে, যাকে অনেকেই বলতে যাচ্ছেন যে আমাদের ক্ষমতাসীনদের ইচ্ছা হয়েছিলি তুই মনের মাঝারে, সেরকম তাদের মনের মাঝার থেকে বেরিয়ে আসা সেই ইচ্ছা মতো দল, তাকেই নির্বাচিত করে আনার কোনো পদক্ষেপ নেওয়া হবে কি? আমাদের তো ঘরপড়া গরুর দেশ, বারবার এই সমস্ত ঘটনা দেখে সন্দেহটা তৈরি হয়ে যায়। ফলে সেই জায়গাটাও কিন্তু আসছে। ফলে আমরা মনে করি এই দুটোই পরিষ্কার থাকা দরকার। যে জুলাই ঘোষণা, যেমন জুলাইয়ের ঘোষণা কি ছিল, যে বৈষম্যহীন বাংলাদেশ চাই, যত ধরনের বৈষম্য আছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব, এই ছিল লড়াই। সেদিন আমরা বিজয়ী হবো এটা কিন্তু আশা করিনি, সেদিন আমরা লড়াই করবো এই প্রতিজ্ঞা করেছিলাম। ফলাফলে বিজয় এসেছে, কিন্তু বিজয় এসেছে কি, স্বৈরশাসন অবসান ঘটেছে। কিন্তু বৈষম্য কি অবসান ঘটেছে? বৈষম্য যতদিন থাকছে ততদিন লড়াই চলবে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ফলে এটা চলতেই থাকবে। আর দুই নম্বর হচ্ছে আমরা এর আগেও ক্ষমতায় থেকে নির্বাচন করার বিষময় ফল দেখেছি। আগামীতে ওই বিষের বড়ি আর যেন গেলানোর চেষ্টা করা না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ফলে আমরা আশা করব যে আমরা একটা অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়েছি। 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরের বাংলাদেশ যেন এক না হয়। 5ই আগস্টের আগের রাজনৈতিক দলগুলোর চরিত্র এবং কাজকর্ম এবং তারপরের রাজনৈতিক দলের কাজকর্ম যেন একরকম না হয়। 5ই আগস্টের পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এবং 5ই আগস্টের পরের পুলিশ প্রশাসনের ভূমিকা যেন এক না হয়, এমনকি বিচারটাও যেন সেরকম না হয়। এই তো মানুষের চাওয়া। সেই চাওয়াগুলো তো পূরণ হওয়ার জন্য 6 মাস মানুষ অপেক্ষায় ছিল, আর কতদিন অপেক্ষা থাকবে, এই প্রশ্নটাও এখন মানুষের দিক থেকে করা দরকার। একেবারেই আমরা একটু শেষ দিকে আসি। মুস্তাক কামাল শুনি। আমরা যেই ক্ষেত্রে যেই মানে যেই মাপে বা যতবার বলছি নির্বাচন নির্বাচন সংস্কার সংস্কার, এর ফাঁকে আরেকটা বিষয় কিন্তু অনেকটা উজ্জ্বল থেকে যাচ্ছে, বিচারের প্রশ্নটা। অর্থাৎ হত্যা, গণহত্যা, লুটপাট, পাচার, হয়তো সব বিচার একসাথে করা যাবে না, কিন্তু নমুনাটা কিন্তু সুন্দর না। হত্যা মামলাগুলো যেভাবে হচ্ছে, যেই অভিযোগ দেয়া হচ্ছে, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর কামাল সাহেব, সারা দেশে এগুলো কিন্তু এক অর্থে মামলাগুলোর মেরিট নষ্ট করে দিচ্ছে। মামলাগুলো যেন হয়, মামলাগুলো যেন সুন্দরভাবে হয়। আমরা খেয়াল করি যে মামলাগুলো স্বজনরা দিচ্ছেন একরকম হচ্ছে, যে মামলাগুলো রাজনৈতিক সংশ্লিষ্টতায় হচ্ছে আরেক রকম হচ্ছে। এটা কিন্তু খুব কষ্টদায়ক, কারণ যে মারা গেছে, যার পরিবারের সদস্য, ওই পরিবার কিন্তু বড় কষ্টে আছে। তার কানের কাছে যদি বারবার ওই নির্বাচন আর সংস্কার বলা হয়, তার জন্য কিন্তু এটা কষ্টের। আবার যারা হাসপাতালে কাতরাচ্ছে, মাঝে মধ্যে চিকিৎসার জন্য চিকিৎসা সুন্দর হচ্ছে না এই দাবিতে রাস্তায় নেমে যাচ্ছে, এটাও কিন্তু বড় কষ্টের। তো এই নিয়ে দেখা গেছে যে ওই মানে কিন্তু ওই মাপে ব্যস্ততা আমাদের নেই। সর্বশেষ যেটা বলা হয়েছে যে তাদেরকে আজীবন চিকিৎসা দেয়া হবে না। আজীবন চিকিৎসাটা শুনতে ভালো, সে আজীবন অসুস্থ থাকবে কেন? তাকে দ্রুত সুস্থ করেন, তার পুনর্বাসনের ব্যবস্থা করেন। সেটা অবশ্যই দানে, অনুদানে, খয়রাতে বা ভিক্ষায় নয়, যেটা আমরা মুক্তিযোদ্ধাদের অপমান করেছি, ওই ফরম্যাটে নয়। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা, তাদেরকে সমাজের মূল স্রোতের সাথে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করা যায় কিনা, এই ক্ষেত্রে এটা মূল দায়িত্ব কিন্তু সরকারের। আর ছাত্র যারা, তাদের একটা বিশাল দায়িত্ব এখানে আছে, যেহেতু তারা বারবার বলে আসছে যে তারা প্রেশার গ্রুপ হিসাবে থাকবে। অন্তত এই ক্ষেত্রে যদি তারা প্রেশার গ্রুপ হিসাবে থাকে, সেটা অবশ্যই একটা ফল দেবে। ওই ক্ষেত্রে বিএনপিরও দায়িত্ব আছে, যেহেতু এই আন্দোলনে তারা অভিভাবক হিসাবে ছিলেন এবং এখনও আছেন। সেটাকে নির্বাচন অথবা সংস্কারের চেয়ে কম জরুরি নয়, আবার একটা আর একটার বিকল্পও নয়। অবশ্যই তিনটাই সমান্তরালে চলতে পারে। জি, আমার মনে হয় তরুণ ভাই, আপনি 10 সেকেন্ডে কিছু বললে বলুন, আমি তারপরে শেষ করে দিতে চাই। শেষ কথা বলতে এটাই বলা যায় যে অনেক বেদনার মধ্য দিয়ে আমরা এই বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। আমরা হাসি মুখে একটা গণতন্ত্রের উত্তরণের পথে যেতে চাই।
বেদনা যেন আবার আমাদেরকে বিক্ষোভের পথে তাড়িত না করে সেই দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে একটা যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করাও দরকার। আমরা মনে করি দুটোর সমন্বয় থাকা দরকার। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্টগুলো আসবে সেই সুপারিশটা অনুযায়ী দেশটা একটা গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে, এই প্রত্যাশাটাই আমাদের থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা কামাল, জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।